আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি ফাহমিদা। বর্তমানে বুয়েটে তড়িৎ প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। আমি আমার এই চ্যানেলে এইচএসসি পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত এবং রসায়ন বিষয়ের টপিকগুলো তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এছাড়া এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং এ সংক্রান্ত পরিপূর্ণ নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেগুলোকে দেখে নিতে পারো। আজ আমরা শুরু করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর। তো আজকের ভিডিওতে আমরা ভেক্টরের যে টপিকগুলো কভার করার ট্রাই করব সেগুলো হচ্ছে রাশি কি সেটা জানবো, ভেক্টর রাশি কি সেটা শিখবো, ভেক্টর রাশি প্রকাশ করার নিয়মটা শিখবো, আর বিভিন্ন ধরনের ভেক্টর রাশি সম্পর্কে জানবো। সো প্রথমে ভেক্টর রাশি শেখার আগে আমরা দেখব রাশি কি। তো রাশি হচ্ছে আমাদের চারপাশে আমরা যা কিছু পরিমাপ করতে পারছি সেগুলোকে আমরা রাশি বলি। যেমন আমি বললাম তোমার ভর 40 কেজি। সো এটা আমরা পরিমাপ করতে পারছি, তাই এটাকে আমরা রাশি বলতে পারছি। আবার আমরা বলতে পারি যে আমার হাতে যে কলমটি আছে তার দৈর্ঘ্য হয়তো আমরা বললাম 10 সেন্টিমিটার। সো এটাকে আমরা পরিমাপ করতে পারছি, তো এটাকেও আমরা রাশি বলতে পারবো। এখন রাশিকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলি স্কেলার রাশি, আরেকটা ভাগকে আমরা বলি ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে তারা যাদের শুধুমাত্র মান আছে। ওকে, যেমন একটু আগে আমরা যে উদাহরণগুলো দিলাম যে তোমার ভর 40 কেজি কিংবা হচ্ছে আমার কলমটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এগুলো প্রকাশ করতে আমাদের কিন্তু কোনো দিকের দরকার হচ্ছে না, শুধুমাত্র মান দিয়েই আমরা এদেরকে প্রকাশ করতে পারছি। তো এই রাশিগুলোকে আমরা বলি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি আমরা কাদেরকে বলছি? যাদের মান এবং দিক উভয়ই আছে। যেমন আমরা বলতে পারি তুমি মাঠে ফুটবল খেলছো, এখন তুমি একটি ফুটবলকে লাথি দিয়ে 10 সেন্টিমিটার দূরে পাঠালে, তাহলে ফুটবলটার যে দূরত্ব অতিক্রম করলো তার একটি মানও থাকলো, আবার তার একটি দিকও আছে, হয়তো তুমি গোলকিপারের দিকে পাঠালে। সো এই রাশিগুলোকে আমরা বলি ভেক্টর রাশি। স্কেলার রাশির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভর, আমরা বলতে পারি দৈর্ঘ্য ইত্যাদি। আর ভেক্টর রাশির উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? যাদের দিক আছে, যেমন বেগ, সরণ ইত্যাদি। এখন আমরা দেখব আমরা একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করতে পারি। যেহেতু আমরা বললাম একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে মান এবং দিক দুইটা জিনিসেরই প্রয়োজন হয়। দেখো আমরা একটা ভেক্টর রাশিকে লেখার জন্য 5 সেন্টিমিটার আমরা একটা ভ্যালু নিলাম। এবার শুধু মান হলে তো হবে না, আমাদেরকে দিকও নিতে হবে। তো আমরা এই দিকটাকে এই দিকে দেখালাম, তাহলে আমরা বলতে পারি যে এইটা একটা ভেক্টর রাশি। আমরা এর একটা নাম দিয়ে দিই, এ দিলাম আর বি দিলাম। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এ বি একটা ভেক্টর রাশি যার মানও আছে 5 সেন্টিমিটার এবং তার দিকও আছে। এই এ বি এর ক্ষেত্রে দেখো আমাদের দুইটা পয়েন্ট আমরা পেলাম, তাই না? একটা মাথায় আমাদের তীর চিহ্ন আছে, আর একটা মাথায় আমাদের কোনো তীর চিহ্ন নাই। তো এখানে এ বিন্দুটাকে আমরা বলি হচ্ছে পাদবিন্দু বা সূচনা বিন্দু বা প্রারম্ভিক বিন্দু বা আদি বিন্দু, তোমার যেটা ইচ্ছা তুমি বলতে পারো, মানে যেই জায়গাটা থেকে আমাদের ভেক্টরটা শুরু হচ্ছে। আর বি বিন্দুটাকে আমরা বলবো শীর্ষবিন্দু বা প্রান্তিক বিন্দু। এই ভেক্টরটাকে যদি আমরা প্রকাশ করতে চাই, প্রথমে এর দৈর্ঘ্যটাকে লিখলাম এবি, এরপর আমরা জাস্ট এর মাথার উপর একটা তীর চিহ্ন দিয়ে বুঝালাম যে এটা একটা ভেক্টর রাশি। এটাকে আমরা আরো অনেকভাবে লিখতে পারি। আমরা এ বি এর মাথার উপরে ছোট একটা দাগ দিয়ে লিখতে পারি, অথবা আমরা এ বি এর নিচে একটা দাগ দিয়ে লিখতে পারি। এই তিনটা উপায়, যে কোনো উপায়ে আমরা এ বি ভেক্টরকে লিখতে পারি। আর এ বি ভেক্টরের মান যদি বুঝাই, তো আমরা এখানে দেখেই বুঝতে পারছি এই রেখাটার দৈর্ঘ্য কত, এ বি। তাহলে আমরা যদি মান বুঝাতে চাই তখন আমরা কিভাবে লিখবো?
শুধু এবি লিখলেও এটা দ্বারা এবি ভেক্টরের মান বোঝাচ্ছে। আবার আমরা কি করতে পারি, এবি ভেক্টর সাইন দিয়ে দুই সাইডে মডুলাস চিহ্ন দিয়ে আমরা এটাকে মান বোঝাতে পারি। এখন আমরা দেখার চেষ্টা করব বিভিন্ন ধরনের ভেক্টর। তো প্রথমে আমরা দেখব স্বাধীন ভেক্টর কি। স্বাধীন ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার আদিবিন্দু বা পাদবিন্দু নির্দিষ্ট না। অর্থাৎ আমরা একটু আগে দেখে এসেছি, এখানে যে বিন্দু থেকে আমাদের ভেক্টরটা শুরু হয় সেটাকে আমরা এর আদিবিন্দু বলি। তো এই আদিবিন্দুটা যদি নির্দিষ্ট না হয় সেটাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। তো সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে স্বাধীন ভেক্টরের ঠিক উল্টো জিনিস। তার মানে স্বাধীন ভেক্টরে যেমন আমাদের আদিবিন্দু নির্দিষ্ট ছিল না, সীমাবদ্ধ ভেক্টরে আমাদের আদিবিন্দুটা নির্দিষ্ট করে দেওয়া থাকবে। যেমন আমি যদি তোমাকে বলি যে তুমি মূল বিন্দু থেকে যাত্রা শুরু করো, এই যে আমি মূল বিন্দুটা নির্দিষ্ট করে বলে দিলাম, তোমার আদিবিন্দুটা নির্দিষ্ট করে দিলাম, এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, এইবার আমরা দু ধরনের ভেক্টর দেখব, সদৃশ ভেক্টর আর বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে যদি সমজাতীয় কতগুলো ভেক্টরের দিক একই দিকে হয় কিন্তু মান ভিন্ন হয়। তো অবশ্যই ভেক্টরগুলো সমজাতীয় হতে হবে, তুমি বেগের সঙ্গে স্বর্ণের কম্পেয়ার করতে পারবা না। তো আমরা যদি এখানে দুইটা ভেক্টর আঁকি, এই ভেক্টর দুইটাতে দিক একই দিকে, এই কারণে আমরা এদেরকে সদৃশ ভেক্টর বলতেছি। আর বিসদৃশ ভেক্টর হচ্ছে সদৃশ ভেক্টরের উল্টো, অর্থাৎ সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টরের যদি দিক বিপরীত হয়, অর্থাৎ তারা সমান্তরাল হবে কিন্তু তারা যাবে বিপরীত দিকে। এখন আমরা দেখব সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর। সমান ভেক্টর হচ্ছে যদি দুই বা ততোধিক ভেক্টরের দিক একই দিকে হবে এবং মানও সমান হতে হবে। এখানে যদি আমরা দুইটা ভেক্টর আঁকি, এই যে তাদের দিকও একই দিকে আর মানও সমান, তো এই দুইটা ভেক্টরকে আমরা বলবো সমান ভেক্টর। আর বিপরীত ভেক্টর হচ্ছে বিসদৃশ ভেক্টর মতো, এদের দিক হবে বিপরীতমুখী কিন্তু মান দুটা সমান হতে হবে। অর্থাৎ আমরা যদি এইটাকে এবি নাম দেই, এটাকে যদি আমরা সিডি নাম দেই, তাহলে আমরা বলতে পারবো এবি আর সিডি এর মান সমান কিন্তু তাদের দিক বিপরীত। অর্থাৎ আমরা যদি ভেক্টরে লিখি এটাকে, তাহলে বিপরীত দিকের জন্য আমরা এই যে একটা নেগেটিভ সাইন ইউজ করলাম, মান সমান এই দুইটা কিন্তু দিক বিপরীত। সমরেখ ভেক্টর নাম শুনে আমরা বুঝতে পারতেছি একই রেখার উপর যদি দুই বা ততোধিক ভেক্টর ক্রিয়া করে। যেমন এখানে আমাদের হচ্ছে এ বি একটা ভেক্টর ক্রিয়া করতেছে, আবার এই একই রেখার উপর আমরা বললাম সিডি একটা ভেক্টর ক্রিয়া করতেছে। তো যেহেতু একই রেখার উপর ক্রিয়া করতেছে, তো এদেরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। কিন্তু সমরেখ ভেক্টরের আরেকটা ক্ষেত্র আছে, সেটা হচ্ছে যে একই রেখার উপর ক্রিয়া না করেও এরা সমরেখ ভেক্টর হতে পারে যদি তারা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে। অর্থাৎ দুইটা সমান্তরাল ভেক্টরকে, এটার নাম আমরা দিলাম এ বি আর এটাকে দিলাম সিডি, তাহলে দুইটা সমান্তরাল ভেক্টরকেও আমরা সমরেখ নামেই ডাকবো। সমতলীয় ভেক্টর, এটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে যদি দুই বা ততোধিক ভেক্টর একই তলে ক্রিয়া করে। যেমন আমি যে তলে লিখতেছি এই তলে আমি অনেকগুলো ভেক্টর রাখলাম, এরা সবাই একই তলে আছে, সো এদেরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। সঠিক ভেক্টর এবং শূন্য ভেক্টর। সঠিক ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টরের মান শূন্য নয়। তার মানে আমরা জানি যে ভেক্টরের মান এবং দিক থাকে। এখন ভেক্টরের যদি কোনো অশূন্য মান থাকে তাহলে তাকে আমরা বলবো সঠিক ভেক্টর, তার মানে মান শূন্য হবে না। আর শূন্য ভেক্টর কি হবে, যদি কোনো ভেক্টরের মান শূন্য হয় তাহলে তাকে আমরা বলবো শূন্য ভেক্টর। আচ্ছা, যদি দুটো সমান ভেক্টরকে আমরা বিয়োগ করি তাহলে আমরা শূন্য ভেক্টর পাবো। শূন্য ভেক্টরের ক্ষেত্রে যেহেতু এর মান নেই, এই কারণে আদিবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে হয়। তো শূন্য ভেক্টরকে আমরা শূন্যর উপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করি। একক ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টরের মান এক, অর্থাৎ আমরা যদি 5 মিটার একটা ভেক্টর আঁকি, তো এইটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তো এইটাকে যদি আমরা 5 ভাগ করি
তাহলে দেখো প্রত্যেকটার দৈর্ঘ্য হবে হচ্ছে 1 মিটার করে। এই একক অংশটা অর্থাৎ যতটুকু অংশের দৈর্ঘ্য একক, ততটুকু অংশকে আমরা একক ভেক্টর বলি। এটা যেহেতু একটা ভেক্টর অংশ, সো এটার দিকও আছে প্লাস এর মান হচ্ছে একক। একক ভেক্টর পাওয়া যায় যদি কোনো ভেক্টরকে আমরা তার মান দিয়ে ভাগ করি। অর্থাৎ এবি ভেক্টরটাকে আমরা যদি এবি ভেক্টরের মান দিয়ে ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাই। তো একক ভেক্টরকে আমরা সচরাচর একটা টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করি। ধরো এ একটা একক ভেক্টর, আমরা কিভাবে চিনবো? এর মাথার উপর টুপি চিহ্ন দেখে চিনবো। তো এটাকে আমরা এ একক ভেক্টর দিয়ে ডিনোট করতে পারি। এই এ বি এর মান কিন্তু কখনোই শূন্য হতে পারবে না, অর্থাৎ শূন্য ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো একক ভেক্টর পাবো না। এ বি ভেক্টরের মান কখনোই শূন্য হতে পারবে না। অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে আমরা যে ভেক্টর দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আমরা যদি এক্স আর ওয়াই অক্ষ আঁকি, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন আমি যে কোনো একটা পয়েন্ট বললাম, তো এ একটা বিন্দু। তো এ বিন্দুর অবস্থানকে যদি আমরা মূল বিন্দুর সাপেক্ষে দেখাতে চাই তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে এ বিন্দু। তাহলে এইটাকে, এই এ বিন্দুর অবস্থানকে আমরা মূল বিন্দুর সাপেক্ষে ও এ ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। এইটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ। কোনো বিন্দুর অবস্থান ভেক্টর পরিবর্তনকে আমরা সরণ ভেক্টর বলি। তো আমরা যদি এখানে এক্সিস আঁকি, এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন আমরা যদি এখানে এ একটা বিন্দু নেই, তো এই বিন্দুটা এখান থেকে যাত্রা শুরু করে বি একটা পয়েন্টে এসে থামলো। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি। তাহলে এইখানে আমাদের এই এ বি ভেক্টরটা হচ্ছে সরণ ভেক্টর, কারণ এ বিন্দু থেকে কণাটা বি বিন্দুতে আসলো, এর অবস্থান ভেক্টরের পরিবর্তন হলো। ও এ ছিল আগে অবস্থান ভেক্টর, এখন হলো ও বি। এই কারণে এই ভেক্টরটাকে আমরা সরণ ভেক্টর বলবো। তাহলে এখানে আমাদের সরণ ভেক্টরটা কত? এ বি। সো এ বি কি হবে? অবস্থান ভেক্টর আমাদের ফাইনালি হলো হচ্ছে ও বি মাইনাস আগে ছিল ও এ। এটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। তার মানে আমাদের ফাইনালি যে পয়েন্টে যাবে এটাকে যদি আমরা আর এফ দিয়ে ডিনোট করি, মানে অবস্থান ভেক্টর ফাইনাল, আর এটাকে যদি আমরা আর আই দিয়ে ডিনোট করি ইনিশিয়ালটা, তাহলে ফাইনাল মাইনাস আর আই, এইটা হচ্ছে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল, এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর। এটাকে ডেল আর দিয়েও প্রকাশ করা হয়। যেহেতু আমরা বললাম অবস্থান ভেক্টর পরিবর্তন, এই কারণে এটাকে ডেল আর দিয়েও প্রকাশ করা হয়। তো ফাইনালি আমরা দেখব বিপ্রতীক ভেক্টর কি। বিপ্রতীক ভেক্টর হচ্ছে অনেকটা সদৃশ ভেক্টরেরই একটা প্রকারভেদ বলা যায়। কারণ আমরা সদৃশ ভেক্টরে দেখে আসছিলাম যে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, বিপ্রতীক ভেক্টরের ক্ষেত্রেও দুইটা ভেক্টর একই দিকেই ক্রিয়া করবে, কিন্তু একটার ভ্যালু আরেকটার গুণাত্মক বিপরীত রাশি হবে। অর্থাৎ এইটার ভ্যালু যদি এ একক হয় তাহলে এইটার ভ্যালু হবে 1/a একক। অর্থাৎ এইটার যদি 2 মিটার হয় তাহলে এইটা হবে হচ্ছে 1/2 মিটার। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি ভেক্টরের আরো কিছু টপিক কভার করার ট্রাই করব। আর তোমাদের কোন ধরনের সমস্যা হলে তা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার।